নিজম মজুমদার ভাই, আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আসাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন প্রতিদিন 4-5টা করে ঘটনা ঘটে বাংলাদেশ, এবং প্রত্যেকটা ঘটনাই ভয়াবহ। কোনটা রেখে কোনটা তুলে ধরা যেতে পারে বা কথা বলা যেতে পারে, এটা নিয়ে আসলে দ্বন্দ্বে থাকতে হয়, দ্বিধায় থাকতে হয়। নিজম মজুমদার ভাই, আমি প্রথমে একটি ভিডিও দেখাতে চাই। এই কাজী ইব্রাহিমকে অনেকে পাগল ছাগল বলে এড়িয়ে গেছে, কিন্তু কাজী ইব্রাহিম কি আসলে পাগল ছাগল না? সে জাতে মাতাল, জাতে পাগল, তাহলে ঠিক। দেখেন সে কি বলছে। এই কথা চূড়ান্ত রকমের রাজাকারের বাচ্চা না হইলে পরে, অথবা ওই সময় সে রাজাকার ছিল হয়তো সাইদের মতো, জানি না, রাজাকার না হইলে পরে এই কথা কারোর কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। শোনেন কি বলে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আরে মিয়া, স্বাধীন হয়েছে ৪৭ সালে। তুমি যে ৪৭-এ স্বাধীন হইলা, ৭১-এ আবার পুরাটাই পিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল, পুরাটাই আগরতলা ষড়যন্ত্র মামলা, সঠিক মামলা ছিল। এই দেশ, এই জাতিকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে। নিজম ভাই, কত বড় রাজাকার হইলে পরে এই কথাটা বলা যায়? আরেকটা দেখাই, মানে এরা কিন্তু আওয়ামী লীগের আমলে আপনাকে যে জায়গাটা দেখতে হবে, ও না হয় রাজাকার, ও সামনে বসে থাকা একটা মানুষ নাই জুতা চুলে মারে। নিজম ভাই, পিনাকির মতো মুসলিম বিদ্বেষী চূড়ান্ত লেভেলের বাটপার যদি আবু তালেব হয়ে যায় মুসলমানদের কাছে, হাটহাজারিতে সে বক্তব্য দেয়, নিজম ভাই এই প্রশ্নটা কেউ করে না যে ইসলাম এত ভালো, আপনি ইসলাম গ্রহণ করেন না কেন? মানে এইটা নুরুর একটা ইয়ে আছে না, বিকাশ পার্টনার, কি যেন নাম ওর, রাশেদ এই প্রশ্ন ইয়ে করছিল। একটা ক্লিপ আমার কাছে আসছে, দেখলাম যে পিনাকি রাশেদের উপর খুব খেপে, রাশেদ যার তার সাথে তুমি লাইগো না, খবর করে দেবো। মানে তার আসল জায়গায় এই প্রশ্নটা করছে কেন? এই সামনে মানুষদের কাছে আসে না যে টুপি মানুষ তো ওয়াজ শুনতে যায়। এই বদমাশগুলো কিন্তু আওয়ামী লীগের এমপিরা, এমনকি ওবায়দুল কাদের এই বদমাশটারে ভাড়া করে নিয়ে গেছিল। সে তার মঞ্চে বসে দেখেন কি বলছে। এই যে এ তো নব্য সাইদিকে তখন যেরকম মানুষ তার রাজাকারিতা ভুলে গেছিল, আওয়ামী লীগের, আমি দেখছি সাইদি লীগ, আওয়ামী লীগের লোকজন বলছে সাইদি সাহেব রাজাকার না। সাইদি যদিও জেলে ছিল, তার সব রাজাকারের চেয়ে সে বেশি শাস্তি পাইছে, মানে তার ফাঁসি হয়ে গেলে সে বেঁচে যাইতো, সে ধুকে মরছে। এই জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ বা আওয়ামী লীগকে ধন্যবাদ যা এইটা করছে। কিন্তু এরা কিভাবে সুচ হয়ে ঢুকে বিভ্রান্ত করে ধর্মের নামে, বর্ণের নামে। এই দেখেন এর কথাবার্তাগুলো শোনেন। শুরুতে সে কি বলছে, শেখ হাসিনা পতনের পর শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে সে সত্য কথা বলছে। স্বাধীনতার পর থেকে হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, মানে জামাত কিছু পায় নাই। কি লাভ? একদল খাইছে, আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। মানে বিএনপি রেডি হয়ে আছে, আওয়ামী লীগ চলে গেছে। এটা 5 আগস্টের পরের তার বক্তব্য। এবং 1971 সালের পর থেকে তো, মানে স্বাধীনতার পর থেকে তো ওরা ক্ষমতা স্বাদ পায় নাই। এখন এই তার স্বরূপে আসছে, আগের রূপটা কি ছিল সে কিন্তু এই ভিডিওতে আছে। অনেক চেষ্টা করে যাচ্ছেন, উনি একটা কমিশন বানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন, কিন্তু কাজ হচ্ছে না, ঠিক কিনা? ওনার আব্বাজান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও, উনিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু উনি একা চেষ্টা করলে তো হবে না। এজন্য বঙ্গবন্ধু খুব আফসোস করে বলেছিলেন, কোন দেশের নেতারা পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, কেউ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি, ঠিক কিনা? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 17 কোটি মানুষের নেতা, ঠিক কিনা? উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী? তিনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার মানে নেতা সবার। আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বলবো। এই যে ওবায়দুল কাদের সাহেব, উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন। এই যে ওবায়দুল কাদের যখন বলেছেন, তখন কিন্তু ওই মঞ্চে, মানে তিনি অতিথি ছিলেন, সভাপতি ছিলেন ওই ওয়াজের। তো এই সাইদি লীগদের ব্যাপারে আওয়ামী লীগকে যদি একটু সচেতন করতেন, কারণ দেখেন নিজম ভাই, এখানে ধর্ম বিষয় না, কিন্তু ধর্ম প্রচার করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এরা মানুষকে কিভাবে টুপিটা পড়েছে দেখেন। 1 চামচ প্রশংসা করছে 10, এই মিজানুর রহমান, এই যে করোনা ইব্রাহিম, সব কটা দেখেন। এই যে আমির হামজা, অনেকে বলে আমির হারামজাদা, দেখেন কতটা ঘৃণা ছড়াইছে। আপনি একটা ঘুষির কথা বলছিলেন, আমি এই ইব্রাহিমরা মনে করতাম পাগল, কিন্তু আমার মনে হচ্ছে একটা ঘুষি মেরে দাঁত ফেলাই দিতে। মানে কত বড় রাজাকার হইলে পরে ভাই। আমাদের তো রাজাকারদের দেখলে তো আমাদের এখনো যুদ্ধ যেতে ইচ্ছা করে, অবশ্যই যাবো। যে ভিডিওগুলো দেখাইলেন, আমি আসলে ইট ইজ জাস্ট গিভিং মি গুজবাম, আর কি নেগেটিভ ওয়ে, যে আমি ভীত সন্ত্রস্ত হয়ে গুজবাম হচ্ছে যে শত্রু মিত্র চিনার তাহলে মেশিন কি আবিষ্কার হয়েছে? তা নাহলে তো বিপদ আছে। আসলে ভালো হয়েছে, আসাদ, ভালো হয়েছে একটা সেন্সে, এরকম যে ধরেন এই যে এই পুরো ঘটনাগুলো এখন দেখছি, এগুলো হয়তো আমার ভবিষ্যতে সঞ্চয় হয়ে থাকবে। মাথাতে রাখবেন আসাদ, একটা কথা ভুলে যায় না, যে আমরা কিন্তু একটা লাস্ট জেনারেশন আছি। এই যে আমার পেছনের বইপত্র দেখছেন, মুক্তিযুদ্ধের কথা বলতে দেখছেন, আমার মতো, আমার সমবয়সী আশেপাশে বা আমার বড় ভাই যারা আছে, আমারও 10 বছরের বড় যারা আছে, 12 বছর 15 বছর, তারাও বেঁচে আছে। সো এখনো 2টা জেনারেশন আছে, এখনো জীবিত আছে। একেবারেই যে দেশটা শেষ হয়ে গেছে তা না। আপনি আমাকে দেখে আশাবাদী হন কিনা আমি জানি না, অবশ্যই আশাবাদী। আমাকে দেখে যদি আপনি আশাবাদী হন, তাহলে আমার জেনারেশনকে দেখেও আপনি আশাবাদী হবেন। এরপরে তো আপনাদেরও একটা জেনারেশন আছে, আমি আশা করি আপনি আমার পরের জেনারেশনটাই আসলে।
যে এই জেনারেশনেও আপনাদের মতো ছেলেপেলেরা আছে, সেকুলার চিন্তা ভাবনা ছেলেপেলে আছে, দেশকে নিয়ে আপনাদের ধর্ম ভাবনা নিয়ে আমি কথা বলছি না, দেশ ভাবনা নিয়ে এরকম অসংখ্য মানুষ আছে, এক একজনের ভিউ এক এক রকম। কিন্তু প্রসঙ্গটা যে জায়গাতে যে আমরা 75-এ তো একটা বড় হোঁচট খেয়েছিলাম, তারপরেও আমাদের বুঝতে কেন, আমরা কেন ভুলে গেলাম আসলে, এটাই একটা ব্যাপার। কারণ মিঠুন ভাই, আমরা এই দেশের স্বার্থে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের নব্য বিয়ে করা বউ, সদ্য জন্ম নেওয়া সন্তান রেখে এগুলো তো আমরা পড়ছি, তারা যুদ্ধে গেছেন। আমি ধর্মের সমালোচক, আমি ঘোষণা দিয়ে বেশ কয়েকদিন, আপনি হয়তো জানেন না বিষয়টা, 15 দিন আগে যে আমি একদম কনফার্ম করে দিয়েছি আমার দর্শকদের যে আগামী কখনোই মানে আমি ধর্মীয় যে কোর জায়গাগুলো, যেমন হিন্দুদের ভগবান বা তাদের দেবতা যে কৃষ্ণ, রাম, মুসলমানদের নবী মোহাম্মদ, আল্লাহ, এরকম স্পর্শকাতর বিষয় নিয়ে আমি আর কোনোদিন কথাই বলবো না। কারণটা কি? আমি ফিল করছি আমার কাছে মুক্তিযুদ্ধ, আমার দেশ, আমার স্বাধীনতা দখল হয়ে গেছে, এটা জরুরি। এখন ওই জিনিসগুলো আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে আমার একটা লাইফের একটা উদাহরণ আমি আপনাকে দেই। সেটা হলো যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে ফোনে অনেক সময় বলতাম, আমি জানি না আপনার মনে আছে কিনা, আমার মনে আছে, আমি আপনাকে বলেছি যে দেখেন ধর্ম নিয়ে আপনার যে স্ট্যান্ড, আমি তো আসলে রেগে যাই না বা করি না বা রিয়াক্ট করি, আপনি জানেন যে আমি সবসময় বুঝা বলি বা এটা। আমি আপনাকে সবসময় কিন্তু একটা কথা বলেছি যে আপনি যদি আপনার কান্ট্রিকে বিল্ড করতে না পারেন, এই দেশটাকে যদি আপনি গড়তে না পারেন, আপনি ধর্মের যেই ফিলোসফিতে আপনি এটা আসলে ওয়ার্ক করবে না আসলে। করবে না। দেশ, রাষ্ট্র, দেখেন আপনি আমাকে একটা জিনিস দেখেন যে পলিসি রিজনেও ধর্মটা খুব ইম্পর্টেন্ট। কেন আমি বারবার বলতাম, যেমন আমি আমার কথা বলি, আমরা ছোটবেলাতে, আমি কিন্তু কোরআন শরীফ ছোটবেলাতে, আমি যখন আমি ক্লাস 5-এ 6-এ পড়ি, তখন আমি কোরআন শরীফ খতম দিয়েছি। সেটা কিন্তু আরবি না বুঝেই খতম দিয়েছি। হুজুর আসতেন, হুজুর পড়াতেন, কায়দা শেষ করেছি, আমপারা, এরপরে কোরআন শরীফ, দুইবার আমার কোরআন শরীফ খতম হয়েছে, কিন্তু আমি আরবি বুঝিনি। আমি কোরআন শরীফ বুঝতে শিখেছি যখন আমি বাংলায় পাঠ করেছি, সেটা অন্য ইতিহাস, অন্য ঘটনা। কিন্তু আমার যে মোরালিটিটা গড়ে উঠেছে, ওই মোরালিটি কিন্তু ধর্মের উপরে বেস করে। হ্যাঁ, সেটা এক ধরনের কাস্টমাইজড। আমরা একটা ঘটনা ঘটলে আমরা মনে করতাম যে এটা কোরআন শরীফে আছে, এটা করা যাবে না, এটা জানি আর না জানি। সো আপনাকে যখন একটা পলিসি রিজন আপনি চিন্তা করবেন, আজকে যদি আপনি বলেন হিন্দু ধর্ম বলে কিছু নাই, মুসলিম ধর্ম বলে কিছু নাই, খ্রিস্টান ধর্ম বলে কিছু নাই, আপনি দেখবেন উইদিন 10 মিনিটের ভিতরে কত লক্ষ খুন হয়। এখনো অনেক ক্রাইম হয় না শুধু ধর্ম আছে বলে। আপনি আমাকে বিশ্বাস করেন আর না করেন, এটা বাস্তবতা। আমরা যে জায়গাতে সবসময় বলেছি যে এই যে আজকে আপনার রাষ্ট্রটা আপনার চোখের সামনে, আজকে আপনি কিভাবে ব্যথা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এটা আপনার কথাতেই খুবই এভিডেন্ট, আমি বুঝতে পারি, আই ক্যান ফিল ইট। আজকের ঘটনা 7 ডিসেম্বর রাজবাড়িতে 5 মুক্তিযোদ্ধার কবরে আগুন। চিন্তা করেন, দখল করবে এটা নাকি? আগুন কেন দিছে? আগুন ঘৃণা থেকে দিছে। মানে যখন আমার আজকের ঘটনা 7 ডিসেম্বর, দেখেন রাজবাড়িতে 5 মুক্তিযোদ্ধার কবরে আগুন দিছে। এই রাজাকাররা তো এটা কেন দিছে আমরা তো জানি। দখল তো এই যে দেখেন, বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থান, তাদের রাগ মুক্তিযুদ্ধ। একটু আগে কাজী ইব্রাহিম যেটা বললো না, আমার নেতা বঙ্গবন্ধুকে নিয়ে বলে যে সে ছিল মানে মুক্তিযোদ্ধারা খারাপ ছিল, মানে কত ধরনের বাজে বাজে কথা বলছে। মানে এই দৃশ্যটা ওরা দেখাচ্ছে, কারণ হচ্ছে ওরা এখন তাদের স্বরূপে ফিরে আসছে। সত্যি আমি আপনার সাথে একমত, শেখ হাসিনার 5 আগস্টের পতন না হইলে আমরা আসলে এইরকম হাতে কলমে এই শিক্ষাটা পাইতাম না। দেখেন, আপনারা যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন যে নবীকে নিয়ে বা আল্লাহ রাসূলকে নিয়ে কিছু বলা যাবে না, হ্যাঁ, আপনারা তখন কত সমালোচনা করেছেন। আমি আপনাকে কোনোদিন অফ দ্য টপিকে আমি আপনাকে এই রাষ্ট্রটাকে এখনো আমার মনে হয় আপনারা বুঝতে, আপনাদের ডিফিকাল্টিজ আছে অনেক জায়গায়। দেখেন, একটা কথা মাথায় রাখবেন, কিন্তু সেটা হচ্ছে যে একজন মুসলমান হিসেবে আমাদের দেশের একটা বড় অংশ যে মুসলিম, তারা প্রবল শান্তিপ্রিয়। আসাদ, আপনি লুক এট ইউর হোম, আপনার বাবা মা আত্মীয় স্বজন, আমাদের দেশের খুব অল্প একটা অংশ এই ইসলামকে বিক্রি করে, ইসলাম ধর্মকে ব্যবহার করে এবং সেটা নিয়ে ফায়দা তুলতে চায়। মোস্ট অফ দা মানুষ নর্মালি সে নামাজ পড়তে যায়, নিজের মতো করে থাকে, কোনো ভেজাল টেজালে যায় না। এটা আমার নিজের অবজারভেশন। আমি জানি না আপনার অবজারভেশন কি, দিস ইজ মাই। আমার কাছে মনে হয় কি জানেন, ধর্মের ফোকাসের থেকে আমার ফোকাস করা উচিত এই রাষ্ট্র। আজকে এই রাষ্ট্রটা যে ঘুরে ধরে গেছে, আপনি টের পেয়েছিলেন দেশের এই অবস্থা, এরা কোন গর্ত থেকে বের হয়েছে। দেখেন, এই যে আপনি একটা কবরে আপনার আগুন দিয়ে আপনি কি অ্যাচিভ করেছেন, তার মানে আপনার র্যাট। মাথা রাখবেন, দিস ইজ নট অ্যাঙ্গার, দিস ইজ র্যাট হচ্ছে ঘৃণা। দেখেন, সে তার রাগ মেটাচ্ছে মুক্তিযুদ্ধের উপরে। আজকে ওপেন টিভিতে বলছে, ওয়াজে বলছে মুক্তিযুদ্ধ মিথ্যা, সমস্ত কিছু মিথ্যা নাকি। এতগুলো মানুষ বলছে ঠিক ঠিক ঠিক। আপনি তো এই মানুষগুলো ইগনোর করতে পারবেন না। তারা একজন আওয়ামী লীগের কর্মী সমর্থক, সে কখনোই মুক্তিযুদ্ধ সে অন করবে না, এটা হইতেই পারে না। এটা যেমন সত্য, সে কি চাইবে মুক্তিযোদ্ধারা ভালো থাকুক, মুক্তিযুদ্ধ এই বাংলাদেশ সার্বভৌমত্ব। একজন এথিস্ট হিসেবে আমার কি চাওয়া? ধর্মের বিলুপ্তি। কিন্তু আপনি চিন্তা করেন, আর যেখানে এখন জামাত ইসলাম বাংলাদেশের ক্ষমতায়, আমার কি নিজে আর ধর্ম বিলুপ্ত করতে হবে? আমি খুব অ্যাপ্রিশিয়েট করি যে আজকে আপনি এমন একটা জায়গাতে কথা বলেছেন, ওপেন প্ল্যাটফর্মে, লটস অফ পিপল ইজ হিয়ারিং দিস, যে আপনি, আমার কাছে মনে হয়, আপনার কাছে আমার অনেকদিন পরে মনে হচ্ছে যে ইউ আর ম্যাচিউরড এনাফ এবং আপনি পলিটিক্সের ভেতরে আসলেই ঢুকেছেন। ধর্মটা ম্যাটার না ভাই, ম্যাটার হচ্ছে ওই লোকগুলো, খুবই অল্প কিছু সংখ্যক লোক যারা ধর্মকে ব্যবহার করে এই বিভাজনকে তৈরি করেছে। এই রাষ্ট্র ভাই এথিজম যদি খারাপও হয়, আপনি শয়তানের সন্তান, গত 15 বছর একবার ভাবেন তো,
সেটা ওখানে আমার একটা প্রশ্ন আছে, আমি একটু জানতে চাই, নিজম একটু বোঝার চেষ্টা করি। আমরা শয়তানের উদাহরণ দিলে মানে কয়েকটা সেক্টর থাকে, ধরেন মানে ধরেন একটা বড় শয়তানের কাছে ছোট শয়তান, তো মানে এথিজম যদি খারাপও হয়, তো এখন জামাত ইসলামের মতো তো ইসলামের ধ্বংস আর কেউ করতে পারবে না, তারা যেখানে ক্ষমতা আছে, আমার দরকার কি? একদম। আপনি আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে ইংল্যান্ডে বা আপনি এখন যেখানে আছেন, দেখেন সেখানে কত মানুষ গে, লেসবিয়ান, নাস্তিক, আস্তিক, অ্যাগনোস্টিক, হাফ নাস্তিক, হাফ আস্তিক, হাজার 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 টাইপের আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন আছে, সেক্সুয়াল আইডেন্টিটি আছে, এন্ড রিলিজিয়াস পরিচয়, এবং খুবই অর্থোডক্স রিলিজিয়াস দেখেছেন, গোড়া মুসলিম দেখেছেন, গোড়া খ্রিস্টান দেখেছেন না? এগুলো কি আসলে এই সমাজে ম্যাটার করে? ইংল্যান্ড কি আসলে ধর্ম নিয়ে কেউ আলাপ করে? আপনার কানাডাতে আছে, কানাডাতে কেউ ধর্ম নিয়ে কোনো কেয়ার করে? হ্যাঁ, আপনি আমেরিকাতে যদি থাকেন, কানাডা থাকেন, আপনি দে ডু পলিসি। আমার এডুকেশন পলিসি নিয়ে আপনি লাইফে কয়টা ব্লগ বানিয়েছেন? ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। আমার হেলথ কেয়ার সিস্টেম, আপনি এখন থেকে প্রতি মাসে 3টা ব্লগ বানাবেন বই নিয়ে। একটা বই নিজে পড়বেন, ওইটার উপরে, এটা আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে এখন। ঠিক আছে, আমি বলবো যে আপনারা যে চমৎকার চমৎকার কাজ করছেন, বই নিয়ে বানান। তারপরে অনেক কিছু, এই দেশটাকে যদি আপনি সত্যিকার অর্থে এই ভয়ঙ্কর ডেভিলদের হাত থেকে বাঁচাতে চান, তাহলে শিক্ষা, বই পড়া আর এই তরুণদেরকে শিক্ষিত করার কোনো বিকল্প হতে পারে না। আমি আমার এই বয়স পর্যন্ত পুরো জীবনটা আসলে বিলিয়ে দিয়েছি এই পড়াশোনার উপর দিয়ে যাচ্ছে। এই যে আমি আপনাকে বলেছি, আমি গত 8 ঘন্টা ধরে আমি জাস্ট ভোর রাতে আমি পড়ছিলাম, আজকে সারাদিনই পড়েছি, নানান ধরনের বইপত্র পড়ছি। আজকে রবিবার ছিল, এইটা ডেলিভারি না দেওয়ার আগ পর্যন্ত আমার মন ঠান্ডা হবে না। সো আমার কাছে মনে হয় আমরা এটা করবো নিজম ভাই। আসলে সত্যি কথা, মানে 5 আগস্টের পর ধর্মকেন্দ্রিক চিন্তা আমার এমনিতে, ধরেন এই যে আপনি যেটা বলছেন, বাংলাদেশের বেশিরভাগ ধার্মিকরা আসলে উদার, এটা সত্য, নইলে এই সমাজ ঠিক তো না। এই গুটি কয়েক জামাত যে ভয়ঙ্করতা ধর্ম, কিন্তু ধর্ম ব্যবসায়ীর জায়গায় শেখ হাসিনার যে অবস্থানটা, আমি কয়েকটা উদাহরণ দিই। নিশ্চয়ই আপনি আব্বাসির মতো বেয়াদবটাকে দেখছেন, সে কিভাবে আহমেদিয়াদের হত্যা করতে চায়, অথচ আহমেদিয়া সম্প্রদায়ের একজন নেতা আমাকে হাত ধইরা, আপনার সাথে আমার কলকাতা দেখেছিলেন, ওখানে আইসিটি নামে আমি শোনেন, আমি ইংল্যান্ডে আহমেদিয়াদের মসজিদে 2 মাস আগে গেছি। উনারা আমাকে আমি নাম বলবো না, দেখা যাবে যে এদের উপর অ্যাটাক হয়েছে। আহমেদিয়ার উনারা আমাকে পুরা মসজিদটা ট্যুর করালেন, নর্থ ইংল্যান্ডে, এজওয়ারে। ভাইরে, মানে এত গোছানো, এত সুন্দর মসজিদ, মানুষজন নামাজ পড়ছে। হ্যাঁ, তাদের ডিফারেন্ট ভাবনা আছে, চিন্তা আছে, ইমাম মাহাদিকে কেন্দ্র করেই মূলত চিন্তা ভাবনাগুলো, এবং সেটার সাথে ডিফারেন্টটা করে, কিন্তু অ্যাবসলিউটলি এভরিথিং ইজ ওকে। আমি ওইটা নিয়ে আই ডোন্ট অ্যাকচুয়ালি কেয়ার অ্যাবাউট দ্যাট, বিকজ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের ফ্রিডম আছে তার মতো করে তর্জমা, ভাবার, চিন্তার। ওইটা নিয়ে আমি একটু চিন্তিত না। কিন্তু আমি তাদেরকে যেভাবে পেয়েছি প্রবল ভাবে, কারণ আমরা যেভাবে কথা বলছি, আমার কাছে মনে হতে পারে যে আহমেদিরা মানে এলিয়েন না, তারা মুসলিম, তারা 5 কালেমাতে বিশ্বাস করে, কোরআন হাদিস মহানবীকে শেষ নবী মনে করে, এভরিথিং ইজ অল রাইট। শুধু তাদের এই জিনিসটা, এই যে জামাতিরা, এই যে আব্বাসিরা যে প্রোপাগান্ডাটা ছড়ায়, ওই ভদ্রলোক আমার হাত না, তাদের পার্থক্যটা হচ্ছে তারা মনে করে ইমাম মাহাদি এসে চলে গেছে, এবং ইমাম মাহাদি হচ্ছে গোলাম মির্জা কাদিয়ানি এবং জিয়াদ শেষ, মারামারি শেষ। এইটা হচ্ছে পার্থক্য। আপনি এই পার্থক্যের কারণে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, মেরে ফেলতে হবে, কিছু মিথ্যার বিরুদ্ধে। আমি তো আহমেদিয়ার যারা সেক্টে তাদের সাথে মিশেছি। হ্যাঁ, আমি এরকম অনেক, দেখেন আপনি দেওয়ানবাগী হুজুরকে নিয়ে কত নোংরা কথাবার্তা বলতে শুনেছেন না আপনি, উনার শরীরের আকার নিয়ে নানান ভাবে। আমার সৌভাগ্য হয়েছিল আমার তার সাথে মিট করার। তিনি আমাকে প্রথম দেখাতে জিজ্ঞেস করেছে কি নিজুম সাহেব, কি মনে করেন, অসংখ্য উনার ভক্ত সেখানে, আমার যে সৌভাগ্যটা হয়েছিল ওনার দেখা করার, কি নিজুম সাহেব, সাইদির ফাঁসি হবে, সাইদির বিচারটা ঠিক মতো হবে? উনি একদিন বলেছিলেন, উনি জানেন তো, উনি তো বীর মুক্তিযোদ্ধা, এটা জানেন নিশ্চয়ই আপনি, উনি ঈদের নামাজ, উনি কিন্তু প্রথমে সম্মুখ সমরে 27টা সম্মুখ সমরে উনি অংশগ্রহণ করেছেন। আমি এটা নিয়ে আজকে থেকে 4-5 বছর আগে, এই দুটো পক্ষ মুক্তিযুদ্ধ। হ্যাঁ, দেওয়ানবাগী হুজুর নিজে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। একটা পর্যায়ে তাকে ধর্মীয় শিক্ষক রাখা হয়, আপনার ওইখানকার যারা মুক্তিযোদ্ধারা ছিলেন তাদেরকে নামাজ পড়ানো, ধর্মের কথাবার্তা বলা, অনুপ্রেরণা দেওয়া, এবং তিনি ঘোষণা দিয়েছিলেন আগামী বকরিদের আগেই দেশ স্বাধীন হবে, ওই সময় ভবিষ্যৎবাণী করেছিলেন। এবং এই কারণে দেওয়ানবাগীকে এই সালাফিস্টরা বা এই যে আপনি যাদেরকে দেখেন যারা এই ধর্ম ব্যবসা করে, তারা দেখতে পারে না। এটা ছাড়াও আমাদের অনেক মাওলানা আছে, আপনি জানেন, আমাদের কিছুক্ষণ আগেই পড়ছিলাম এক মাওলানার কথা, যাকে বঙ্গবন্ধু উলামা লীগ বানাতে দিয়েছে। সেই লোকটা জামাত করতো, পরবর্তী সময়ে সেই লোকটা মুক্তিযুদ্ধে যায়। আমাদের মুক্তিযুদ্ধের আলেম ওলামারা, বাংলাদেশের অনেক আলেম ওলামারা মুক্তিযুদ্ধ করেছে, আপনি সেগুলো নিয়ে বইও আছে, নামও আছে। বঙ্গবন্ধুকে মারার পরে আপনার এক আলেম, উনার নাম, আমি মাঝে মধ্যে আমার এরকম যা প্রবলেম হয়, সেই লোকটা বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে বিরাট বড় মোনাজাত দিয়ে কেঁদেছিলেন খালিদ মোশাররফের মায়ের সাথে 4ই নভেম্বর। শোনেন, একটা কথা আমি আপনাকে বলি, যে এই খারাপ লোকগুলোকে মিডিয়া বা এরা এমন ভাবে সামনে এসেছে যে আমাদের দেশের ভালো ভালো আলেম, হুজুর, মুসলিম, আমি মানে আমার লাইফে আমি অসংখ্য আলেম দেখেছি, বাংলাদেশে বুজুর্গ মানুষ দেখেছি, যাদেরকে আপনি চিল্লায় বলেন ঠিক কিনা কোম্পানি না এরা। আপনি যদি এইসব 2-1টা মানুষের সাথে কোনোদিন মেশেন, আপনি আহমেদিয়া যারা আছে তাদের সাথে মেশার পর আপনার অনুভূতি কি হয়েছে বলেন তো? এই যে তো বলতেছি যে আমাকে উনি আমার ডাবল বয়সে হবেন,
তো আমাকে হাত ধরে বলেন, ভাই আপনি আর যা করেন আমার নবীরে নিয়ে কিছু বললেন না। আমি তখন চিন্তা করলাম, সারা বাংলাদেশের মানুষ জানে আপনারা নবীরে মানে হযরত মুহাম্মদ তাকে আপনারা মানেন না। তো উনি আমাকে কিছু বই দিলেন। এরপরে আমি কলকাতা বইমেলায় মানে 21-এর বইমেলায় আহমেদিয়াদের স্টলে গেছিলাম। ওইখান থেকে শুরু, কারণ আহমেদিয়াদের কাছে একটা কোরআন আমি নিয়েছিলাম। অনুবাদটা অসাধারণ ছিল, প্রায় 500 না কত টাকা দিয়ে কিনছিলাম, এবং ওদের ব্যবহার খুব ভালো ছিল। তারপরে যাই হোক এই শুরু, এবং আমাকে আমার জীবনে, হ্যাঁ আমার মা আমাকে অনেক অনুরোধ করছেন এগুলো নিয়ে কথা না বলতে, কারণ আমি ভাবছি আমার মা তো বলবেই, তিনি বিশ্বাসী, আমি চাইবেন আমি বিশ্বাসী থাকি, নামাজ পড়ার কথা বলবেন, ছোটবেলা থেকে এগুলো করছেন, যে কারণে ওটা আলাদা করে আমার কোনো অনুভূতি কাজ করে নাই। ওই ভদ্রলোকের কথাটা আমাকে খুবই করছে। তারে আবার প্রশ্ন করলাম যে কেন, আমি এথিস্ট, আমার যেটা উনি বলছে দেখেন এখানে তো আমিও হার্ট হই, আবার আপনি আমাদের রাইটস নিয়ে কথা বলেন বাংলাদেশে, অথচ দেখেন আপনি তো আমাকে হার্ট করতে পারেন না, তো উনি তো আমার নবী। তখন আমি না ওনার উত্তর দিতে পারি না, কথা তো ঠিক। আমি আপনাকে একটা বইয়ের রেফারেন্স দিই, সেটা হচ্ছে আধো ঘুমে ক্যাস্ট্রোর সাথে শাহাদুজ্জামানের একটা বই আছে, আপনি বইটা পড়বেন। ওকে, তো ইনিশিয়াল একটা বইয়ের নাম সাজেস্ট করলাম, এই বইটা আপনি পড়বেন, আধো ঘুমে ক্যাস্ট্রোর সাথে শাহাদুজ্জামানের লেখা। ওইটা পড়েন, কেন পড়তে বলেছি আমি আপনাকে অন্য একদিন বলবো। আচ্ছা, আপনি আজকের এই কথাটার সাথে খুবই রেলিভেন্ট আর কি, পড়বেন। জি আমি পড়বো অবশ্যই। তো ওই ঘটনার পরে আমি বাড়ি ফিরে অনেকক্ষণ চিন্তা করছি, কিন্তু আমি তাকে বলছি যে না আপনি অনুরোধ করছেন, কিন্তু আমার কিছু করার নাই, এখানে আমার এইভাবেই করতে হবে, দিস অ্যান্ড দ্যাট, আমার স্ট্রাগলের ব্যাপারটা যে মাইরে ফেলতে চাইছে, যে অনেক কিছু হেফাজত অনেক উদাহরণ দিছি। তো আমি তারা বলছি যে আপনার তো সংখ্যা খুব কম, কেন আপনাদের দিকে তাকায় আমাকে এই জিনিসটা থেকে বাদ দিতে হবে। এরপরে 5ই আগস্টের পরে আমি নিজে চেষ্টা করেও কিন্তু আসলে ধর্মীয় বিষয় খুব একটা, কারণ এত বেশি আমার দেশের কোর জায়গাগুলোতে, দেখেন আমি যদি আজকে ভাত না খাই তাহলে আমি গান নিয়ে, পেটে ভাত নিয়ে আমি গান নিয়ে থাকবো কেমন, মানে গান মানে সঙ্গীত, আমার তো মাথা ঠান্ডা থাকতে হবে। তো এখন আমার দেশ থাকতেছে না, ধর্ম কে কোন গোত্রের কে কোন বংশের ওগুলো পরে বলতে আমি তো এই জন্যই অনেক আগে, আজকে কিন্তু না, প্রায় 1 মাস আগে আমি আমার দর্শকদের বলছি ধীরে ধীরে যে আমি এই ফান্ডামেন্টাল জায়গায় আঘাত দেবো না, ধর্ম ব্যবসায়ী এদের আমি মানে আগে যেটা করছি। দেখেন তো আপনি শেখ হাসিনার কথা বলছিলেন যে তিনি আসলে কি করবেন। ব্রিটেন থেকে আপনি জানবেন যে এই যে নাইজেল ফারাজ কেমন লোক, আমি অনেক জায়গায় এই আব্বাসি আজকে যে সন্ত্রাসী ছড়াচ্ছে, ইউনুসের পক্ষে কথা বলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে, এই লোকটাই কিন্তু স্বামী ওসমানের শেল্টারে ছিল। তাকে যখন ব্রিটেন থেকে ব্যান করা হয়, ডিপোর্ট করা হয়, সে কিন্তু বাংলাদেশের দিব্যি ঘুরে বেড়াইছিল। ব্রিটেন থেকে কাউকে ডিপোর্ট করা হইলে আপনি জানেন যে স্বাভাবিকভাবে গোয়েন্দা একটা যায় বাংলাদেশের গোয়েন্দাদের কাছে, যে তার নজরদারিতে রাখা, কারণ কি সে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়াইছে, আহমেদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়াইছে। এইটাও আমি ইমিগ্রেশনে পাঠিয়ে কিছু করতে পারি, নাইজেল ফারাজের কাছে কোনোভাবে এই জিনিসটা পৌঁছেছে, সে ধরছে আব্বাসিরে। একটা ইন্টারেস্টিং জিনিস আব্বাসির ক্ষেত্রে যেটা আমার কাছে অবাক লাগে, আব্বাসি কিন্তু সুফিস্ট ঘরানার চর্চা করে। ভণ্ড না সে না সেটা আমি বলছি, আপনি আমাদের তাহির হুজুরকে দেখবেন, আমাদের তাহির হুজুরকে দেখবেন, অসাধারণ। আপনি তাহির হুজুরের সাথে কোনোদিন আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা জানি না, ইফ ইউ এভার টক টু হিম, তিনি একজন অসাধারণ একটা মানুষ এবং ইয়াং একটা লিডারও বটে। আমি ওনার একটা ওয়াজে উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমি আশা এই লোকটার লিডার হওয়া ডিজার্ভ করে, সে ডিজার্ভ করে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষে অসাধারণ ভূমিকা রাখছেন। একটা ওয়াজে ছিল, একটা অভিজ্ঞতা বলি আমার ব্যাপারে। গত 3-4 বছর প্রত্যেক আগস্টে আসলে এই উগ্রপন্থীরা আমার বিরুদ্ধে চেত মিছিল করতো, আমি জানি এটার কারণ কি। এই বছরটা শুধু হয় না, এর আগের 3 আগস্টে হয়েছে। তো একটা জায়গায় ফাঁসি, তার শ্রোতারা বলতেছে আমার ফাঁসির কথা বলতে হবে, তো তিনি মাইক্রোফোনে বলতেছেন জানা না ফাঁসি টাসি, মানে সে ওইটা বলতে চাইতেছে না। এর পরের দিন দেখলাম একটা ওয়াজে তিনি আমার ফাঁসি চাইছেন, বাধ্য হয়েছেন, মানে আসলে লোকটা এটা বলতে চায় নাই। তখন আমি দেখলাম এই প্রথম কোনো ওয়াজি যে আসলে হত্যা করার পক্ষে বক্তব্য দিতে চাইতেছেন না, এবং পরে তো 5 আগস্ট তার মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধু এইসব ব্যাপারে উনি খুবই অবসেসড এন্ড খুবই রেসপেক্টফুল। তাহিরি হুজুরের ব্যাপারে একদিন আপনাকে আমি আলাদা বলবো, কিন্তু ঘটনাটা আপনাকে যেটা হয়েছে যে এই একই ঘটনার কিন্তু ছিল এনায়েতুল আব্বাসী, কিন্তু এনায়েতুল আব্বাসীর যেটা হয়েছে তার ক্ষমতার লোভ, সে মনে করেছে সালাফিজদের সাথে মিলে সে বিরাট বড় নেতা হবে, সে জানে না যে সেও আসলে কত বড় বিপদে পড়বে। আমি আসলে আব্বাসী মানে ভয়ঙ্কর লোক, খুবই খুবই ভয়ঙ্কর লোক, হত্যার উৎসবে সে অন্যতম সামিল হয়েছে, বাট আমি তার ব্যাপারে খুব বেশি আলাপ করতে চাই না। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার সাথে টকশোতে কিভাবে নাস্তানাবুদ হয়েছে, কিভাবে সে পরাজিত হয়েছে, এটা সবাই দেখেছে মোটামুটি। বাট সুফিজ ঘরানার যারা আছে, আপনি যত রকমের তরিকাপন্থী সিলসিলাগুলো আছে, আপনার মানে পীর মাশায়েখ যারা আছে বাংলাদেশে, এদের কোটি কোটি ভক্ত আছে এবং সেই কারণে বাংলাদেশটা ব্যালেন্স করে, তা না হলে এই দেশটা পাকিস্তান হয়ে যেত। আপনি কিন্তু মাঝে মাঝে চিন্তা করবেন যে আচ্ছা এই যে আওয়ামী লীগের আজকে লক্ষ লক্ষ ছেলেদেরকে মারছে, কাটছে, জেলে, তারাও তো মুসলিম। সেখানে আপনার আলেম ওলামারা আছে না, বাংলাদেশের ওলামা লীগ আছে, আপনি দেখেন না যে ইস্তেমা আসছে, ইস্তেমাতে সাতপন্থী মানুষদেরকে মেরে কেটে সাফা করে দিচ্ছে। আমাকে একটু বুঝতে দেন, মিস্টার খানের সাথে মানে আহলে হাদিসের একটা লোক, আপনি তার সাথে একটা শোতেও ছিলেন, মনে আছে? আওয়ামী লীগের আমলে কিন্তু এই আব্বাসী কতটা অপমান করেছিল, তার ডেরায় ধরে রাখছিল, মনে আছে? এবং আপনার শোটাতে আব্বাসী সুবিধা করতে পারে নাই বলে তার বাহিনী দিয়ে এটা নিয়ে করতে পারে না, কিন্তু শাহরিয়ার কবির ভাইয়ের সাথে কত বড় প্রতারণা করছে। এই যে সাইফুর সাগর, এই যে ফেস দ্য পিপল, আপনার আওয়ামী লীগের আমলে কি পরিমাণে ঘৃণা তারা ছড়িয়েছে, এখন বাংলাদেশে তাদের অফিস খুলছে। এই সাইফুর সাগর শাহরিয়ার কবির ভাইয়ের সাথে কলকাতায় উনি আমাকে নিজে বলছেন, আমি খুবই দুঃখিত শাহরিয়ার ভাইয়ের জন্য, উনি এখন খারাপ অবস্থা আছেন, যে আসাদ এই সাইফুর সাগর আমার বইলা নিছে সে সুফি। শাহরিয়ার ভাই উদার মানুষ, তার দোষ কি? তার অপরাধ একটাই, সে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে, এই জঙ্গি জিহাদিদের আস্তানা বলেছে। সেই ব্যক্তিটার সাথে সে সুফি সাইজা যে কি প্রতারণা করছে। শাহরিয়ার কবির অন স্ক্রিন নাস্তিক হিসেবে প্রমাণের জন্য তাকে এমন এমন জায়গায় ধরছে যেখানে আসলে কিছু করার নাই। শাহরিয়ার ভাই হয়তো বলতে হয়, বুঝতে পারছেন, যারা ধর্ম ব্যবসা করে এরা যে মানে যে আবু জাহেল বলে না, যে মানে এরা ধরেন পড়াশোনা করেছে হয়তো অনেকেই, কিন্তু এরা হচ্ছে ভয়ঙ্কর লোক। আপনি তাহলে ভাই রাজনীতিতে কি হইলো দেখেন, এই লোকটা মানে ওই তার ডেরায় কি করলো, আহমেদের বিরুদ্ধে আওয়ামী লীগের, আব্বাসী শুধু না,
আমি শুধু দেখি মিজানুর রহমান আজারিরে এক প্রকার বলছে যে আপনি আর থাকেন না, টাকা পয়সা যা করছেন পাচার করে নিয়ে যান, মালয়েশিয়ায় টাকা পাচার করছে, আপনি জানেন আজারির ব্যাপারটা, সেখানে যে গাড়ি বাড়ি তার অবস্থা, পরে আবার ওই যে মামুনুলের মতো বলতেছে এটা আমার আসলে বন্ধুর বউ, মাঝখান দিয়ে কিছু মনে করে না, গাড়ি বলেছে অন্যের গাড়ি, যেমন যে ফুয়াদের একটা ভিডিও নিয়ে বলতেছে আমার মতো দেখতে অন্য কেউ, এই যে জুতার বাড়ি গেছে এখনো বোধহয় বলবে যে আমার মতো দেখতে অন্য কারোর জুতা দিয়ে তাড়াইছে বলছে। জি, এখন দেখেন এই যে আমির হামজা থেকে শুরু করে এই যে করোনা ইব্রাহিম বলেন, সব কটাকে কিন্তু আওয়ামী লীগের আমলে দুধে ভাতে রাখা হয়েছে। আওয়ামী লীগ ভবিষ্যতে এই ভুলটা করবে কিনা আমার এটা জানার ইচ্ছা। দেখেন আপনি বলবেন না না তারা পার পাই গেছে, তাহলে উচিত ছিল আওয়ামী লীগ যদি পৃষ্ঠপোষকতা করে তাহলে ইয়া সাহেবের এই সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহির সাহেবের কোনো সুযোগ সুবিধা দিছে আওয়ামী লীগ? যদি এই সুযোগ দেওয়ার চেষ্টাও করে আসাদ, আওয়ামী লীগের তৃণমূল এবার কাউকে ছেড়ে দেবে না। উচিত ছিল না তাহারি সাহেবরা আওয়ামী লীগের লোকজন পৃষ্ঠপোষকতা করা, মুক্তিযুদ্ধের পক্ষের যারা ওলামারা রয়েছেন তাদেরকে সামনে আনা? আমি আপনাকে প্রকাশ না, এটা আমি আপনাকে আলাদা করে কথা বলবো এগুলো নিয়ে। ঠিক আছে, আমি আসার কথা আমি জানাই রাখলাম, বুক ভরা ভালোবাসা আছে আওয়ামী লীগের প্রতি, অবশ্যই আমি শুভকামনা করি। এবং ওটা তো ঘোষণা দিয়ে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ করছে ওই দিন বলছি আমি আজকে থেকে আওয়ামী লীগ, যদি আমার কোনো আওয়ামী লীগের পদ পদবি নেই, জীবনে চাইবো না, কোনো স্বার্থেরও দরকার নেই। কথাটা হচ্ছে যে ভাই আমরা আসলে কি এই দেশটাকে যারা ভালোবাসে, বিভিন্ন সেক্ট থাকবে, বিভিন্ন মতের মানুষ থাকবে, পথের মানুষ থাকবে, কেউ যদি জামাত ইসলাম ছাড়া অন্য কোনো দল করতে চায়, জামাত ইসলামের ব্যাপারে জিরো টলারেন্স, আমরা এটা গণজাগরণে দেখেছি। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের উচিত ছিল এদের ব্যান করে দেওয়া, ওদেরকে জেলে রাখা, মানে ওরা এই বাংলাদেশ ডিজার্ভই করে না, যারা 1971 আমাদের গণহত্যার সাথে যুক্ত, ওই দল আবার কেমন ক্ষমতা করবে? আবার এই যে ইসলামের টুপি বড় দিয়া যারা পরিচিত হয়েছে, ইসলাম বেচা খাইছে, হেলিকপ্টারে গেছে, মানুষের টাকাও লুটপাট করছে, বিশ্বাসও লুটপাট করছে, এখন তাদের 20 দাঁত দেখাইছে। এটা ভালো যে জামাত ক্ষমতা আসলে বরং খুশি হবে, কারণ আসলে তো ওই 2 দিনের নাই, ওর মানে ওই 2-4 দিন থাকবে আর কি। মানুষ এখন যেরকম তারা হুমকি দমকি দিতেছে, ভোট না দিলে মাইরে ফেলবো, কাটে ফেলবো, আসতে পারবে না, এটা একটু আমার দেখার বিষয়। এবং আওয়ামী লীগের ওই যে সাইদি লীগটাকে একটু বাদ দিয়ে দেওয়া যায়, তাদেরকে আসলে মুক্তিযুদ্ধ কি এটা বোঝানো, এবং বন্ধু এবং শত্রু এটা, যদিও আওয়ামী লীগের এখন 98% আমার মনে হয়েছে যে তারা বুঝে গেছে, দুঃখের সময় বিপদে পড়ে বুঝছে, সুখে থাকতো তো এদেরই ভাড়া করে নিয়ে আসতো, আর এরা একটু শেখ হাসিনার পক্ষে বলতো, আর বিভিন্ন ভাবে ওই তাদের যেটা করার আর কি এগুলো করতো। যদি আপনি এটা একটু ভূমিকা রাখেন নিজাম ভাই, খুব খুশি হবো আর কি। আমাদের আর উপায় আমার জায়গাটা থেকে আপনি আমাকে যারা চেনে, আপনি মানে মানুষজন যেভাবে চেনে, আমি অসম্ভব রকমের, প্রথমত আমি উদার টাইপের একজন মানুষ, আমি বহু মত বহু পথে একটা ডাইভার্স সোসাইটিতে বিশ্বাস করি, এবং আমি মনে করি যে কোনো মানুষের যে কোনো সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যে কোনো রিলিজিয়াস তার অবস্থান, প্রত্যেকটা মানুষ সেই সমাজে অবস্থান করার তার সম্পূর্ণ রাইট আছে। একই সাথে কনস্টিটিউশনে তাকে যে অধিকার দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটাই সে পেতে পারে। ফলে আমি একটা দীর্ঘ সময় ওয়েস্টে বড় হয়েছি, পশ্চিমা সংস্কৃতি আমি নিয়েছি অনেক কিছু, আমি পজিটিভ গুলোই নিয়েছি আসলে সত্যি কথা বলতে, এবং আমি খুবই টলারেন্ট একজন মানুষ আমার কাছে মনে হয়। এবং একই সাথে আমি ধর্মভিত্তিক বা যে কোনো ধরনের মৌলবাদ টাইপের রাজনীতিকে রীতিমতো জাস্ট ঘৃণা করি। ফলে আমার গত 23 বছরে ওয়েস্টে বেড়ে ওঠা, আমার এই পর্যন্ত যতটুকু পড়াশোনা করেছি, পলিটিক্যালি নিজেকে যেভাবে অ্যাওয়্যার করেছি, চেষ্টা করেছি, সমস্ত কিছু, আমার প্রফেশন এন্ড এভরিথিং, আমি চেষ্টা করব যে এই হোল জিনিসটা কোনো না কোনো ভাবে দেশকে সঞ্চালিত করার জন্য, সেটা আই ডোন্ট হ্যাভ টু বি এমপিস অর আই ডোন্ট হ্যাভ টু বি মিনিস্টার অর এনিথিং, এটা একজন নাগরিক হিসেবেই আমি দায়িত্ব নিয়ে এই কাজগুলো সঞ্চালিত করতে পারবো। এবং নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে অ্যাটলিস্ট আমি যাতে বলতে পারি ওই সুরক্ষাটা আমার বাংলাদেশ আওয়ামী লীগের সময় আমার থাকবে, এটা আমি সবসময় বিশ্বাস করি, মনে করি। সো যেই মশালটা আমি ধরে আছি আমাদের ফোরফাদার্সদের, আমাদের বাবাদের, চাচাদের, বড় ভাইদের মুক্তিযুদ্ধের, সেটা আমি চাই যে আরেকটা পাইপলাইন বানাতে, আরেকটা নতুন প্রজন্ম বানাতে। যে আজকে আমি ছাত্রলীগের ছেলেপেলেদেরকে বলি বা বিভিন্ন জায়গাতে বলি যে ওরা একটা ভালো এমপি হওয়ার জন্য ওদেরকে প্রস্তুত করতে হবে, এই জন্য ওদেরকে পড়াতে হবে, যাতে করে নেত্রীর যাতে খুঁজতে সমস্যা না হয়, নেত্রী যাতে পায় যায় যে এই একাডেমি আছে, একাডেমি থেকে পাশ করে এসছে এরা, মানে ইটস এ কাইন্ড অফ দ্যাট, যে আমরা যদি না শেখাই না পড়াই তাহলে দেশটা আগাবে না। এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। সো লেটস সি। আর আপনি যে সংখ্যাটা বোধ করছেন মৌলবাদ, তারপরে যা দেখেছেন এর আগে আপনার যেসব অভিযোগগুলো আছে, আই এম কোয়াইট শিওর যে আপনি এগুলো কিছুই দেখবেন না, এতটুকু আপনাকে আমি বলতে। আমি ওটা চাই। এবং আসলে আমরা এই যে ইসলামিক সন্ত্রাসীদের ব্যাপারে, যারা সন্ত্রাসী তারা তো সন্ত্রাসী, তো তাদের ব্যাপারে আমরা যে কথাগুলো বলছি, জামাত এসে আমি বললাম জামাত থাকলে আসলে বাংলাদেশের নাস্তিকদের দরকার নাই, মানে তারাই যথেষ্ট ইসলামকে ধ্বংস করে ফেলার জন্য। তো কোনো কিছু ধ্বংস আমি চাই না। এবং আমার মনে হয় যে মানুষ বুঝতে পারছেন কোনটা ঠিক কোনটা বেঠিক। এই যে তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা, এই যে একজন কমেন্ট করেছেন ইকবাল হোসেন, যে তৃণমূলের আওয়ামী লীগ কর্মীরা কর্মী মানে আমরা সশস্ত্র যুদ্ধের জন্য তৈরি হয়ে আছি। নিজাম ভাই এই বিষয়ে যদি সিদ্ধান্ত, মানে নিজাম ভাইরা বুঝাইছেন আর কি। তো এই তৃণমূলের আমি অনেকের সাথে কথা বলে এটা বুঝতে পারছি যে সশস্ত্র সংগ্রাম ছাড়া কোনো উপায় আসাদ ওরা আমাদেরকে বাকি রাখেনি। আমাকে কলার চাপ দিয়ে, আমার গলা ধরে, আমাকে দেয়ালে ঠেস দিয়ে ধরে আছে। এটা ডু অর ডাই সিচুয়েশনে ওরাই আমাদেরকে নিয়ে এসছে। সো সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। এবং আমি কোয়াইট শিওর যে আমরা, মানে এই বাংলাদেশের সাধারণ জনগণ এটা বুঝে ফেলেছে এবং সাধারণ জনগণ অস্ত্র নিয়ে নামবে। আমি আপনাকে জাস্ট একটু বলে রাখলাম, জাস্ট ওয়েট করেন। জি, অনেক ধন্যবাদ নিজাম ভাই। আপনি 2 ঘন্টা 4 মিনিট সময় দিয়েছেন, আমার মনে হয় আরো 12 মিনিট, আরো বেশি, অনেকগুলো প্রসঙ্গ, কিন্তু খুব সংক্ষেপে এবং খুব ডিটেলে আপনি আমাদের সমৃদ্ধ করেছেন। অনেক ধন্যবাদ নিজাম ভাই, আপনার জন্য শুভকামনা। এবং আপনি যেভাবে ছোটাছুটি করতেছেন এই মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে,
এটা আসলে এই ডেডিকেশন ধরে রাখেন। আমি এতটুকুই বলবো, অনেক অনেক ভালো থাকবেন নিজুম ভাই। এবং আমি দর্শকদের ধন্যবাদ দিই যে পুরো সময়টা ধরে প্রায় 5 থেকে 5,500 দর্শক ফেসবুক ইউটিউবে মিলে তারা কন্টিনিউসলি একই সংখ্যা, মানে এটা বাড়তো না কমতো না। তো এটা একটা স্বস্তির বিষয় যে মানুষের এই কথাগুলো শুনছেন, ভালো লাগছে। যদি এখান থেকে আরো 10 জন আরো শোনেন, 5 থেকে মানে 5,000 থেকে 15,000 হয়, মানে যদিও এটা অনেক পার্টিকুলার কারো কোনো কোশ্চেন আছে, 2-3টা কোশ্চেন যেটা অ্যানসার তারা শুনতে চান, এমন কিছু আছে? একটা প্রশ্ন আমি পিন করে রেখেছিলাম আপনার কাছে, প্রশ্ন যে আসাদ ভাই, নিজুম স্যারের কাছে একটা প্রশ্ন, আমরা কি আর আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধাদের যে লাঞ্ছিত করা, এই লাঞ্ছিতকারীদের বিচার করতে পারবো কিনা এটা প্রশ্ন করেছিলেন আপনি। যেটা বলেছেন যে, এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বাংলাদেশে রাজাকারদের যেমন বিচার হয়েছে, 90 রাজাকারদের বিচার হবে এবং সেটা খুব ভয়াবহ। আমরা এই বিচারটাকে একটা মানে আগের বিচারগুলো তো একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে। এই বিচার আমাদের সামনের প্রসেসগুলো আসলে এমন ভাবে হবে যে বাংলাদেশে যাতে কোনো মানুষ তার দূরতম কল্পনার মধ্য দিয়েও ঠিক দেশ দখল, রাষ্ট্র দখল, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে কথা বলা, এগুলো কোনোদিন তার দূরতম স্বপ্নের মধ্য দিয়েও না আনে। আমরা সেই নজিরটা স্থাপন করব। শুধু বিচারই না, একই সাথে এই বিচারের তো একটা আউটকাম থাকা লাগবে। শুধু বিচার করলেই তো হবে না, বিচারের একটা আউটকাম, অর্থাৎ আপনি বিচার থেকে কি শিখলেন। যারা ভবিষ্যতে ওই কল্পনা করেছে যে ভবিষ্যতে আমরা আরেকবার করব এমন, তারাও যাতে ভয় পেয়ে যায় যে মানে একটা নৃশংসতম, মানে এটা হত্যার নৃশংসতম না, অর্থাৎ সে যেন এক ধরনের নৃশংসতার যে অনুভূতি সেটা সে পায় ওই বিচারগুলোর প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটা আমরা নিশ্চিত করব। জি, অনেক ধন্যবাদ। এটা আসলে আমাকে অনেক স্বস্তি দিচ্ছে যে এটা হোক। এবং তোর আরেকটা প্রশ্ন হচ্ছে, তরুণ পর্যন্ত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে কি বই পড়তে পারি? আচ্ছা, তিনি মুক্তিযুদ্ধের জন্য আপনি 5টা বইয়ের নাম বলেন যেটা অনেকেই পড়তে পারেন। আমি প্রথমে যে বইটার মাথায় আমার আসবে, আমি প্রথমে বলবো যে ব্যারিস্টার আমিরুল ইসলামের একটা বই আছে, মুক্তিযুদ্ধের স্মৃতি। এই বইটা আমি পড়তে অনুরোধ করব সবার আগে। এই বইটা পড়লে মুক্তিযুদ্ধের সাথে সাথে আমাদের যে মুজিবনগর সরকার গঠন কিভাবে হয়েছে না হয়েছে তার একটা চিত্র সে পাবে। আমি একটা বই পড়তে বলবো, খুবই মাস্ট একটা বই পড়তে বলবো, সেটা হচ্ছে যে মারুফ রসুলের একটা বই আছে, বাকশালের আদ্যপান্ত। এটি পাঞ্জেরি প্রকাশনী থেকে বইটা প্রকাশিত হয়েছে। এই বইটাকে আমি পড়তে বলতে পারবো। আরেকটা বই আমি খুবই রিকমেন্ড করি, বইটা আমার খুব পছন্দের একটা বই, সেটা হচ্ছে যে আব্দুল গাফফার চৌধুরীর ৭১-এর রক্ত পলাশ। এই বইটাকে আমি খুবই রিকমেন্ড করি। আমি মেজর শফিউল্লাহর একটা বই আছে 15ই অগাস্ট নিয়ে, 15th অগাস্ট ন্যাশনাল মর্নিং ডে। এই বইটাকে আমার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বই মনে হয়েছে। ইংরেজিতে বইটা, জাইনের বইটার বাংলা করার কথা ছিল। এটি একটি বই আছে। আমি এটা ছাড়া আমি একটা বই পড়তে বলবো, উইটনেস টু সারেন্ডার, যে বইটা আমি দেখিয়েছি একটু আগে। এই বইটা পড়তে বলবো। এটা হচ্ছে সিদ্দিক সালিকের বই। তাহলে আমি প্রথমে বলেছি হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলামের ৭১-এর স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতি। সেকেন্ড বইটা আমি বলেছি বাকশালের আদ্যপান্ত বলেছি, মারুফ রসুলের। এরপর আমি থার্ড বইটা বলেছি কি জানো, আপনার 15ই অগস্ট ওই যে আব্দুল গাফফার চৌধুরীর যে বইটা বলেছি, ৭১-এর রক্ত পলাশ বইটা। এরপরে আমি বলেছি উইটনেস টু সারেন্ডার বলেছি সিদ্দিক সালিকের। আরেকটা বই বলেছি মেজর শফিউল্লাহর একটা বইয়ের কথা বলেছি, এটা বলেছি। এই ছাড়া অসংখ্য বই আছে। আমি কয়টা নাম বলি, আমার সামনে যে কয়টা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। একটা জিনিস খুবই ম্যান্ডেটরি, সেটা একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে যখনই কেউ পড়াশোনা শুরু করবেন, আমি একটা তবলার তুকতাকের মতো যেটা বলি, মানে পড়ার আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জায়গাতে আমার কাছে মনে হয় যে আমাদের সংবিধানটা একটু সবারই মোটামুটি পড়া দরকার। সহজ ভাষাতে সংবিধান লেখা আছে, এরকম একটা ছেলের বই আছে সহজ ভাষায় সংবিধান, এটি পাওয়া যায়। আমি আরিফ খান নামে একজন তো আছেন, এক ভদ্রলোক, উনি ছাড়াও আরেকজন আছে সহজ ভাষাতে সংবিধানটা প্রথমে একটু ঘেটে ঘুটে দেখা দরকার। মুক্তিযুদ্ধ নিয়ে কয়েকটা জায়গাতে কথা বলতে পারি, যেমন চুকনগর গণহত্যার উপরে একটা বই আছে, এটা প্রথমা থেকে বের হয়েছে। এটি পড়াটা খুবই প্রয়োজন, চুকনগর গণহত্যা। তারপরে আরেকটা বইয়ের কথা আমি বলতে পারি, সেটা হলো শিয়া সিকদারের উপর আমি একটা বই পড়তে বলি এখন ছেলেপেলেদেরকে। এই বইটা খুব জরুরি, কারণ শিয়া সিকদারের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রচুর আলাপ টালাপ, এগুলো নানান ভাবে আমরা দেখেছি, এগুলো নিয়ে অনেককেই কনফিউজ দেখেছি। শিয়া সিকদারকে একটু জানা প্রয়োজন, তার নৃশংসতা বা তার রাজনীতি, পজিটিভ নেগেটিভ সবকিছু মিলে। এটি মুনির মোর্শেদের একটা বই, শিয়া সিকদার ও পূর্ব বাংলা সর্বহারা পার্টি। এই বইটি পাওয়া যায় না, এই বইটি পাওয়া যাবে হচ্ছে এক জায়গাতে গেলে পাওয়া যাবে, ওই মুনির মোর্শেদ সাহেবের কাছেই পাওয়া যাবে। উনার ঘাসফুল নদী নামে একটা বইয়ের দোকান আছে আজিজ মার্কেটের নিচতলাতে। উনি সবসময় দোকান খোলে না, উনাকে ফোন করলে উনি বই ফটোকপি করে আপনার জন্য দিয়ে দিতে পারে, আপনি ওই বইটা কালেক্ট করে দেখতে পারেন। মুক্তিযুদ্ধের উপরে আপনার জানার ইমামের ৭১-এর দিনগুলো বইটা অবশ্য পাঠ্য।
এই বইটাকে আমি খুবই মাস্ট রিকমেন্ড করব। এটি প্রতিদিনের স্মৃতির মতো একটি বই। আমাকে এই 5টি-6টি কথা বলা হচ্ছে, তো আমার মাথাতে এই কয়টি বই এসছে। এছাড়া আরো অনেক মিক্স বই আছে। আমি বলতে পারি কয়েকটা বইয়ের কথা বলা যেতে পারে। এটা হচ্ছে একটা বই আমি যেটা পড়তে বলবো। অধ্যাপক আবু সাইদের বেশ কিছু বই আছে সিরিজ আকারে বই, যেমন জেনারেল জিয়ার রাজনীতি। এই বইটা আমি পড়তে রিকমেন্ড করব। আমি রিকমেন্ড করব হচ্ছে জিয়ার সাম্রাজ্য, একটা বই আছে উনার লেখা। তারপরে 15ই আগস্টের ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস একটা বই আছে, যদিও প্রচুর আপডেটেড হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পুরো প্রক্রিয়াটা আমি পড়তে অনুরোধ করব। সেটা হচ্ছে আবুল হোসেন নামে এক লেখক 5টা বইয়ের একটা সিরিজ করেছে। এটি ছেলেপেলেরা পাবে হচ্ছে জাস্ট বললেই হবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নথিপত্র। এটা মানে মৃন্ময়ী প্রকাশনী থেকে হয়েছে। 5টা বইয়ের 2500 টাকা নিবে, 2500 টাকা দিয়ে আমি কিনেছিলাম 5টা বই। এটা একটা সিরিজ। এটাকে আমি খুবই 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 রিকমেন্ড করি এই বইটা পড়ার ক্ষেত্রে। আমি বইপত্র ছাড়াও আমি বেশ কিছু রায় পড়ার জন্য আমি খুব অনুরোধ করব। সেটা হচ্ছে 5ম সংশোধনীর রায়টা একটা অবশ্য পাঠ্য একটা রায়। 13তম সংশোধনীর রায়টা আমি পড়তে বলবো, এটা অবশ্য পাঠ্য একটা রায়। আমি কর্নেল তাহেরের হত্যাকাণ্ডের পরে যে রিট পিটিশনটা হয়েছে সেইটার রায়টা আমি পড়তে বলবো। এটা একটা আই ওপেনার। আমি একটা বই পড়তে বলবো হচ্ছে ক্রাচের কর্নেল শাহাদুজ্জামানের। এই বইটা আমি পড়তে খুব রিকমেন্ড করবো। শাহাদুজ্জামানের আরেকটা বই আমি একটু আগে আসাদ আপনাকে বলেছি, সেটা হচ্ছে যে ওইটা অনেকটা আর কি একেবারে প্রাইমারি লেভেলের। এটা জাস্ট একটা ধরেন আপনি জাস্ট জগিং করার আগে আপনি হালকা পাতলা বা বড় ব্যায়াম করার আগে জগিং করে নিলেন, আদৌ ঘুমে ক্যাস্টোর সাথে। বইটা আমি নানান কারণে পড়তে বলি। এগুলো হচ্ছে জাস্ট শুরুর দিকটা আমি বলবো। মাইদুল ইসলামের একটা বই আছে মূলধারা, বাট এই বইটা আমি একটু পরে পড়তে বলি। বইটা নট নাও, এই বইটা একটু পরিণত হওয়ার পরে, তা না হলে হঠাৎ করে নেগেটিভ গুলো বা সমালোচনাগুলো ইফেক্ট করতে পারে। আমি প্রত্যেকটা বইয়ের আমি অসংখ্য বইয়ের নাম বলতে পারি, ভয়ে ভয়ে বলি না, কারণ শুরুর দিকের প্রস্তুতি না হলে ওই বইগুলো পড়লে বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে নানান ভাবে। কেমন আমার নিজের একটা বই আছে, এই বইটা আমি খুবই রিকমেন্ড করতে পারি। সেটা হচ্ছে ইন্ডেমনিটি অধ্যাদেশ, ইতিহাস ও আইনি পর্যবেক্ষণ, এবং একই সাথে বিবাদী পক্ষের অদ্ভুত সাক্ষীগুলো। এই দুটো বই আমি খুবই মাস্ট রিকমেন্ড করি। খুব এই বইটা পড়লে আমার হচ্ছে মনে হয় খুব ভালো লাগবে। উপন্যাস কিছু পড়া যেতে পারে, কিছু ফিকশন পড়া যেতে পারে, যেগুলো আমরা একেবারে ছোটবেলাতে পড়ে পড়ে আসলে এসছি। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধ বিষয়ক ছোট গল্পের একটা বই আছে। এই গল্পটা আপনাকে খুব মানবিক হতে সাহায্য করবে, মানে মুক্তিযুদ্ধকে এমপ্যাথি, অর্থাৎ আমি আর কি এক একটা বই পড়ার আমি এক একটা স্টোরি আছে যে এই বইটা আপনাকে এই জায়গাতে নিয়ে যাবে, ওই জায়গাতে নিয়ে যাবে। সো জাফর ইকবাল স্যারের মুক্তিযুদ্ধের ছোট গল্প আমি খুব রিকমেন্ড করব। আমি ফিকশন তো বলি না, বললে আমি আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠা সেপাই, খোয়াবনামা এগুলোর কথা আমি বলবো। বাট ফিকশন যেহেতু আমি এখন ছেড়ে দিয়েছি, আমি আসলে ফিকশন আমার কাছে অনেকটা আসাদের মতো অবস্থা হয়েছে। যে আসাদ যেমন বলেছে ধর্ম তার কাছে খুব এখন সিগনিফিকেন্ট না, আসলে আমার ওই ফিকশনটা এখন আমার কাছে খুব সিগনিফাই করে না আর কি নানান ভাবে। আরেকটা কথা, আরেকটা বই বলতে পারি, উইটনেস টু সারেন্ডার তো বলেছি আমি। একটা বই আমি রিকমেন্ড করব, সেটা হলো অমর্ত্য সেনের একটা বই আছে। বইটার নাম হচ্ছে পভার্টি অ্যান্ড ফেমিন। এই বইটা 74 সালের দুর্ভিক্ষ নিয়ে এখানে একটা বড় আলোচনা আছে। কেমন এই বইটা পড়া উচিত, এই বইটাকে আমি রিকমেন্ড করতে পারি। মুক্তিযুদ্ধের আজকে মোটামুটি আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে বেশ বড় আকারের দুটো বই পাওয়া যায়, ঢাউস সাইজে, তাদের ইতিহাস এগুলো নিয়ে বই পাওয়া যায়। আর অবশ্যই যেটা কালেক্ট করে রাখতে হবে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের দলিলপত্র, খুবই জরুরি। আমি আসলে ভ্যারাইটিস অফ লাইনে মানে বইপত্রগুলো নানান ধরনের ঘটনার ভিত্তিতে পরিচিত। যেমন মুজিবনগর সরকারের উপরে ফাইকুজ্জামানের একটা বই আছে, এই বইটাকে আমি খুবই রিকমেন্ড করি এই সময়টাতে। এই বইটা আমি খুবই খুবই রিকমেন্ড করবো। একটা মনে কাছের কর্নেল শাহাদুজ্জামানের বলছে। আপাতত এই বইগুলো দিয়ে শুরু করা যাক, তারপরে অনেক বড় লিস্ট আমি দিতে পারবো। এগুলো একদম এই যতগুলো বই বললাম এগুলো হচ্ছে একটা মানুষের শুরুটা হোক, লেটস স্টার্ট। হ্যাঁ, এরপর আর অনেক লেভেলের বইয়ের কথা বলা যেতে পারে। অনেক ধন্যবাদ। দর্শকদের মধ্যে থেকে যারা দেখছেন তারা এই যে নামগুলো নিজুম ভাই বললেন, এই অংশগুলো থেকে নামগুলো কমেন্টে একটা আপনারা লিখে করতে পারেন, আমি ওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে সবার সুবিধা হবে, মানে ওই ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবেন এই বইগুলো। অনেক ধন্যবাদ নিজুম ভাই আপনি পরামর্শগুলো দেওয়ার জন্য। আর তাহলে দর্শকদের কাছে বিদায় নিচ্ছি নিজুম ভাই, আপনি ভালো থাকবেন এবং আবারও কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপনি অনেক সময় দিয়েছেন আর প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভরাত্রি জানাই। বাংলাদেশ এবং ভারতের যারা দর্শক আছেন তাদের শুভরাত্রি, এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন তাদের যার সময় অনুযায়ী শুভ সময়। ভালো থাকবেন। আর আমরা দেশটাকে, এই দেশের পরিস্থিতি বদলাক, আমরা ভালো থাকি, এই দেশের মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষরা ভালো থাকুক এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা হোক। এই ইউনুস গ্যাং এবং এই সন্ত্রাসী জামাতি এরা বিলুপ্ত হবে, এবং এটা একটা নজির নিয়েই বিলুপ্ত হবে। আমরা সেই শুভক্ষণের আশায় রইলাম, এবং যার যার জায়গা থেকে ভূমিকা, মুক্তিযুদ্ধ শুরু, আবার যদি এই দেশ পুনরুদ্ধারের যুদ্ধ শুরু হয় আমি হয়তো অংশগ্রহণ করবো, যদিও অনেক হাজার কিলোমিটার দূরে, কিন্তু দূরত্ব কোনো কিছু নেই মাতৃভূমির জন্য। অনেক ভালোবাসা সবার জন্য।